ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3তে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ের চ্যাপ্টার 1 নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। চ্যাপ্টার 1-এ ঠিক কী কী আমি আলোচনা করব সেটি আমি এই সিলেবাস দেখিয়ে বলে দিচ্ছি। এখানে আছে ইউনিট 1 ডিফারেন্ট টাইপস অফ ডেটা, ভেরিয়াস অ্যাপ্লিকেশান এরিয়া অফ এআই। এই সিলেবাসে এটা আছে এবং এটার প্রথমটা আছে 1A-তে 2 মার্কস এবং 3 মার্কস, টোটাল 5 নাম্বার। আজকে টোটাল 5 নাম্বারের সাবজেক্ট নিয়েই আলোচনা করব এখানে। এবং এখানে পরিষ্কার সিলেবাসে বলে দেওয়া আছে ব্রিফ ডেসক্রিপশান অফ ইচ এরিয়া, ফোকাস অন দ্য কোশ্চেন হোয়াট ইজ ইট। মানে এগুলো জাস্ট কি, হোয়াট ইজ ইট এইগুলো কি, সেইগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা। তো চলো চ্যাপ্টার 1-এ কী আছে দেখে নাও। এখানে তোমাদের সামনে দিয়ে দিয়েছি চ্যাপ্টার 1 ডেটা প্রকারভেদ এবং এআই প্রয়োগ। চ্যাপ্টারের নাম এটাই। এবার ভূমিকা ইন্ট্রোডাকশান হিসাবে লেখা আছে কিছু কথা, তো আমি সরাসরি চলে যাচ্ছি যে এআই এর ডেটার প্রকারভেদ, টাইপস অফ ডেটা ইন এআই। এআই এর ডেটা মেনলি দু ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচার ডেটা এবং আরেকটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা, এবং আরেকটা আছে যেটা সেমি স্ট্রাকচার, মেনলি কিন্তু দু প্রকার। তো স্ট্রাকচার ডেটা কোনগুলো? কাঠামোগত ডেটা হলো সেই ডেটা যা একটি সুনির্দিষ্ট পূর্ব নির্ধারিত কাঠামো বা বিন্যাস, যেমন টেবিল, সারি বা কলামে সাজানো থাকে। এটিকে কি করা হয়, যেগুলো স্ট্রাকচার ডেটা, সহজে ডেটাগুলোকে খুঁজে পাওয়া যায়, সেগুলোকে সহজে প্রক্রিয়াকরণ মানে প্রসেসিং করা যায় এবং সেই ডেটাগুলোকে সহজে অ্যানালাইসিস করা যায়। তো স্ট্রাকচার ডেটা কাকে বলে তার এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে বইতে, এবং এর বৈশিষ্ট্য কি, এটি একটি ফিক্সড স্কিমা বা বিন্যাস অনুসরণ করে। মানে স্ট্রাকচার ডেটা কিন্তু বিভিন্ন স্কিমা বা ডেটার বিন্যাস অনুসরণ করে না, একটা ফিক্সড স্কিমা অনুসরণ করে, আর তুলনামূলকভাবে ছোট আকার এবং সহজে অ্যাক্সেস করা যায়, সেটাকে অ্যাক্সেসযোগ্য বলা হয়েছে। আর স্ট্রাকচার ডেটার উদাহরণ হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সহজে পরিচালনা করা যায়। তোমরা হয়তো জানো না স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা কি, যেটা হচ্ছে ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। সেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। সেই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ দ্বারা স্ট্রাকচার ডেটাকে কিন্তু অ্যাক্সেস করা যায়, যেখানে ডেটাগুলো টেবিলের আকারে সাজানো থাকে। এর উদাহরণ কি কি আছে স্ট্রাকচার ডেটার উদাহরণ, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, যেমন নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, এগুলো কিন্তু স্ট্রাকচার ডেটা, একটা নির্দিষ্ট স্ট্রাকচারে সাজানো আছে। তারপর ধরো তোমার স্কুলের যে অ্যাটেন্ডেন্স খাতা, সেখানে রোল নাম্বার, নাম এবং কত তারিখে তুমি প্রেজেন্ট বা অ্যাবসেন্ট ছিলে, সেগুলো সমস্ত কিছু ডিটেলসে আছে। এগুলো কিন্তু স্ট্রাকচার ডেটার মধ্যে পড়ে। নেক্সট আসছি এক্সেল স্প্রেডশিট বা রিলেশনাল ডেটাবেস, এগুলোও কিন্তু স্ট্রাকচার ডেটা। একটু আগেই যেটা আমরা বললাম টেবিলের আকারে ডেটা সাজানো থাকে এবং এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাক্সেস করা যায়, সেটা হচ্ছে আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আসছি স্ট্রাকচার ডেটার ব্যবহার। স্ট্রাকচার ডেটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? স্ট্রাকচার ডেটার প্রথম ব্যবহার হচ্ছে রিলেশনাল ডেটাবেস পরিচালনা। বড় বড় সংস্থা আছে, তাদের গ্রাহক, পণ্য, কর্মচারী এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য আরডিবিএমএস ব্যবহার করে, যেখানে ডেটা টেবিলের স্টোর করা থাকে। টেবিল কাকে বলে? রো এবং কলামের কম্বিনেশানে তৈরি হলো টেবিল। টেবিলের কিছু টেবিল হেডিং থাকে এবং টেবিলের প্রত্যেকটা এন্ট্রিকে আমরা রেকর্ড বলি, সেগুলোকে বলা হয় স্ট্রাকচার ডেটা। নেক্সট আসছি একটা ব্যাংকের ডেটাবেসের উদাহরণ, আর বিজনেস ইন্টেলিজেন্স ও রিপোর্টিং। ব্যবসার কর্মক্ষমতা নিরীক্ষণ এবং প্রবণতা বোঝার জন্য ড্যাশবোর্ড এবং রিপোর্ট তৈরি করতে কিন্তু এই স্ট্রাকচার ডেটা ব্যবহার করা হয়, যেটা বিজনেস ইন্টেলিজেন্স এবং রিপোর্টিং হিসাবে নাম দেওয়া হয়েছে। তারপর আসছে এআই মডেল প্রশিক্ষণ। এআই মডেল প্রশিক্ষণ, যেটা তোমরা সেমিস্টার 2-তে পড়েছো, যে এআই মডেলকে আমরা ট্রেন্ড করি, সেই এআই মডেলকে ট্রেন করতে প্রাথমিকভাবে কিন্তু, যেটা বলা হচ্ছে প্রাথমিকভাবে মানে শুরুর দিকে কিন্তু আমরা স্ট্রাকচার ডেটা ব্যবহার করি। স্ট্রাকচার ডেটা ব্যবহার করা হয় এআই মডেলকে ট্রেন্ড করার জন্য। এবার তার একটা উদাহরণ দেওয়া হয়েছে। এবারে বলা হয়েছে আনস্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার ডেটা কি? যে ডেটাগুলোর কোনো পূর্ব নির্ধারিত কাঠামো বা সুনির্দিষ্ট বিন্যাস নেই, সেটি হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। যেমন এই ভিডিওটার কিন্তু পূর্ব নির্ধারিত কাঠামো বা সুনির্দিষ্ট বিন্যাস নেই।
আমার আগের ভিডিও অন্যরকম, এই ভিডিওটা অন্যরকম। আগের ভিডিওতে যেটা অন্যরকম ছিল, আমি অন্যভাবে কথা বলেছি, অন্যভাবে তার প্রেজেন্টেশন ছিল, এই ভিডিওতে প্রেজেন্টেশন আলাদা। তাই এর সুনির্দিষ্ট কোনো বিন্যাস নেই, বা আমি যে এই ভয়েস, আমি যে কথা বলছি, আমার কথা বলারও কিন্তু সুনির্দিষ্ট কোনো বিন্যাস নেই। কখন ভয়েসটা বাড়ছে, কখন কমছে, বিভিন্ন শব্দ ব্যবহার করছি, এরও কিন্তু কোনো স্ট্রাকচার নেই। সেগুলোকে বলা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার ডেটা কী কী? যেমন বিশাল পরিমাণে, এটার বৈশিষ্ট্য হচ্ছে বিশাল পরিমাণে পাওয়া যায়, আর বিভিন্ন প্রকার মিডিয়া ফরম্যাটে হয়, যেমন টেক্সট, অডিও, ভিডিও। একটু আগেই আমি বললাম অডিও, ভিডিও এবং টেক্সট, এগুলো কিন্তু আনস্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার ডেটা কোনগুলো? যেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিবিএমএসের মধ্যে থাকে, সেটা হচ্ছে স্ট্রাকচার ডেটা। আর স্ট্রাকচার ডেটা ব্যবহার করে এআইকে ট্রেন্ড করা হয়, সেটা প্রাথমিকভাবে ট্রেন্ড করা হয়, মানে শুরুর দিকে। আর আনস্ট্রাকচার ডেটা হচ্ছে টেক্সট, অডিও এবং ভিডিও ডেটা। উদাহরণ এখানে বলা হয়েছে টেক্সট ডেটা। টেক্সট ডেটা কী কী? ইমেল হতে পারে, ওয়ার্ড ডকুমেন্ট হতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, বইয়ের লেখা হতে পারে। অডিও ডেটা কি? ভয়েস রেকর্ড। এই যে যেমন আমি এখন তোমাদের ইউটিউবের জন্য ভয়েস রেকর্ড করছি, যেটা তোমরা শুনছো, সেটাও ভয়েস রেকর্ড হতে পারে। পডকাস্ট কি? সেটা তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো, পডকাস্টিং কি। কল সেন্টারে কথোপকথন, সেগুলোও তোমরা জানো যে অডিও ডেটা। সবচেয়ে তোমাদের অ্যাপ্লাইড এআইয়ের যেটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যত নতুন নতুন জিনিস আছে এআইয়ের, যেগুলো আবিষ্কার হচ্ছে, সেইগুলোই কিন্তু তোমাদের সিলেবাসে আছে, এবং এইগুলোই তোমরা কিন্তু বর্তমানে জানতে পারবে। এবার আসছি ভিডিও ডেটা কি। ভিডিও ডেটা যেমন ইউটিউব ভিডিও, যেটা তোমরা চালিয়ে এখনই দেখছো, সিসিটিভি ফুটেজ, মুভি ক্লিপ, এগুলোকে বলছি ভিডিও ডেটা। আর ইমেজ ডেটা কি? ডিজিটাল ফটো, তারপরে স্ক্যান করা কোনো ফটো, এগুলোকে বলছি ইমেজ ডেটা। এবার এগুলোকে একটু ডিটেলসে আলোচনা করি, টেক্সট ডেটা কাকে বলে এবং এআইয়ের ক্ষেত্রে এর ব্যবহারটা কী। এখানে অকাঠামোগত বা আনস্ট্রাকচার ডেটার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো টেক্সট ডেটা। এআই এর ক্ষেত্রে এটি হলো সেই ডেটা যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে মানুষের ভাষা বুঝতে এবং প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। তোমরা যারা ক্লাস 11-এর সেমিস্টার 2 পড়েছো, সেখানে কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শব্দটা শুনেছিলে, কিন্তু সেমিস্টার 3-তে তোমাদের পুরো সিলেবাসটাই কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের উপর। পুরো সিলেবাসে তোমরা কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়েই পড়বে, এবং সেটা নিয়েই আলোচনা আছে পুরো সেমিস্টার 3-তে। তাহলে টেক্সট ডেটা দিয়ে কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে মানুষের ভাষা বোঝা যায়। যেমন কি টেক্সট ডেটা একটা আছে, তুমি জানোই না, একটা জাপানি ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো দেশের একটা ভাষা আছে, তুমি কি করলে, মোবাইলের স্ক্রিনটাকে তার সামনে ধরলে, তারপরে তুমি গুগলে ওইখানে সার্চ করলে এবং ট্রান্সলেট অপশান দিলে এনি ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি। তুমি জানো না ওই ল্যাঙ্গুয়েজটা কী, তাই সেটা এনি ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি, তাহলে তার বাংলা মানেটা সেখানে বলে দিচ্ছে। সেটাকে বলা হচ্ছে কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে কি? মানুষের যে বিভিন্ন ভাষা আছে সেইটা এআই প্রসেস করতে পারে, এবং তুমি যে ল্যাঙ্গুয়েজে বুঝতে চাও, তুমি যে ভাষায় বুঝতে চাও, সেটাতে তোমার সামনে দেখিয়ে দেয়। এরপরে আসছি টেক্সট ডেটার ব্যবহার। টেক্সট ডেটা হলো বর্ণমালা, শব্দ, বাক্য দিয়ে গঠিত যে কোনো তথ্য। এটি মানব যোগাযোগের সবচেয়ে প্রচলিত মাধ্যম এবং পৃথিবীর বৃহত্তম তথ্য ভাণ্ডারগুলির মধ্যে অন্যতম। আর টেক্সট ডেটার সংজ্ঞা ও প্রকৃতি, টেক্সট ডেটার এখানে ডেফিনেশান দেওয়া আছে, যেটা তোমার না পড়লেও চলবে, কারণ এখানে এমসিকিউ আছে। এখানে তোমাকে বুঝতে হবে যে টেক্সট ডেটাটা কী, সেইটুকুই। আর টেক্সট ডেটার জটিলতা কী? জটিলতা হচ্ছে এই ডেটা এআইয়ের জন্য কঠিন, কারণ একই শব্দ বা বাক্যের বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন অর্থ হতে পারে, শব্দের দ্ব্যর্থকতা যেটাকে বলা হয়, এবং মানুষের ভাষা, আবেগ ও ব্যঙ্গ দ্বারা প্রভাবিত হয়। তো যেমন অন্য মানে ভাত, আবার অন্য মানে অপর, এই যে ব্যাপারগুলো আছে, হয়তো সামান্য স্পেলিংয়ের এদিক ওদিক আছে, এআই কিন্তু সেটা বুঝতে, এআইয়ের শব্দটা কঠিন মনে হয়। দন্তস্ব ব, সব মানে যার মিনিং হয়, তালব্যস্ব ব, এ মানে সেই মিনিং আলাদা হয়। এটা নিশ্চয়ই তোমরা ছোটোবেলায় ক্লাসে পড়েছো বা এখনও পড়ছো। তো এআই কিন্তু এইগুলো একটু বুঝতে এআইয়ের সমস্যা হয়, তবে এআই লার্ন করতে করতে ঠিক এআই এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। আর এর প্রক্রিয়াকরণ কি? এআই টেক্সট ডেটাগুলোকে প্রক্রিয়া করার জন্য এনএলপি ব্যবহার করে। আর টেক্সট ডেটার ব্যবহার কি? অ্যাপ্লিকেশান অফ টেক্সট ডেটা ইন এআই, যেটা আমরা এনএলপি ব্যবহার করে করছি। কীভাবে ব্যবহার করছি? যেমন তথ্য পুনরুদ্ধার এবং অনুসন্ধান ইঞ্জিন, ইনফরমেশান রিট্রিভাল অ্যান্ড সার্চ ইঞ্জিন, এটাতে আমরা কিভাবে ব্যবহার করি? এখানে বলা হচ্ছে বিশাল ডেটা ভান্ডার বা ওয়েব থেকে ব্যবহারকারীর প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নথি
বা তথ্য খুঁজে বের করে। আমরা সার্চ করি না, সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করি, আমরা কি সার্চ করতে চাই সেটা সার্চ দিই, তখন কি হয়, বিশাল ডেটা তথ্যর ভাণ্ডার বা ওয়েব ব্যবহারকারী প্রশ্নের সাথে প্রাসঙ্গিক যে তথ্যগুলো সেগুলো তোমরা খুঁজে তোমাদের সামনে বের করে দেয়। আর ওয়েব সার্চ কি, তুমি যখন গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে কিছু লিখবে তখন কি হবে, এআই তোমার টেক্সট বিশ্লেষণ করে কোটি কোটি ওয়েব পেজ থেকে সবচেয়ে প্রাসঙ্গিক উত্তরটি খুঁজে বের করে আনে। এটা কিন্তু ওয়েব সার্চের জন্য। নেক্সট আসছি কর্পোরেট ডেটাবেস অনুসন্ধান, কোনো সংস্থার নথিপত্র বা রিপোর্ট থেকে প্রয়োজনীয় ডেটা বের করে আনা। এরপর সেকেন্ড যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে চ্যাটবোট এবং ভার্চুয়াল সহকারী। চ্যাটবোটের ব্যবহার কি, চ্যাটবোট হচ্ছে কি, টেক্সট ডেটা বিশ্লেষণ করে মানুষের লেখা প্রশ্ন অনুরোধগুলি বোঝে এবং টেক্সটে উত্তর দেয়, সেটাকেই বলে চ্যাটবট। আর চ্যাটবটের ব্যবহার কি, কাস্টমার সার্ভিস, এটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কাস্টমার সার্ভিস। ই কমার্স বা ব্যাঙ্কগুলির ওয়েবসাইটে দেখবে এখন তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন ই কমার্স সাইট বা বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে দেখবে একটা চ্যাটবোট আছে, সেখানে তুমি অটোমেটিকভাবে তুমি যে প্রশ্নটা করছো ওরা সেই প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছে, এআই জেনারেটেড। আর আর এবারে আসছে কি, যে অনুভূতি বিশ্লেষণ, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, লেখা বা টেক্সটের মধ্যে লেখকের আবেগ বা মনোভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক নিরপেক্ষ শনাক্ত করা যায়। টেক্সট ডাটা থেকে তো আমি এটা বুঝতে পারি যে রাইটার যেটা লিখেছে তার আবেগ বা তার মনোভঙ্গিটা কেমন, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আর এবার বাজার গবেষণা বলেছে, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্লগ বা পণ্যের রিভিউ বিশ্লেষণ করে মানুষের একটি পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে কী ভাবছে সেটা বোঝা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মার্কেট সার্ভে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে রাজনৈতিক মতামত বিশ্লেষণ, নির্বাচন বা কোনো নীতি নিয়ে জনগণের মতামত বিশ্লেষণ করা হয়। তো এরপর আসছি মেশিন ট্রান্সলেশন। মেশিন ট্রান্সলেশনে কী ব্যবহার করছে, এখানে কার্যকারিতা এক ভাষা থেকে অন্য ভাষায় টেক্সটকে অটোমেটিকভাবে অনুবাদ, স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করাকে বলা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। তো এরপর যেটা আসছি এর ব্যবহার কি, যেটা হচ্ছে গুগল ট্রান্সলেট, সেটা তোমরা জানোই। আর টেক্সট সামারাইজেশন ও টেক্সট জেনারেশন, অনেক বড় নথি তুমি এআইয়ে দাও, এআইয়ে টেক্সট দাও, সেটাকে কি করবে ওরা কিন্তু সংক্ষেপে তোমাকে বলে দেবে। অনেক বড় ডেটা, অনেক বড় নথি আছে, সেটাকে টেক্সট সামারাইজেশন করতে দাও, সেটা করে দেবে। তো সংবাদের সারাংশ, তারপর স্বয়ংক্রিয় উত্তর তৈরি, তো এগুলো যেমন করা যেতে পারে। এরপর আসছি অডিও ডেটা। তাহলে অডিও ডেটা কি, টেক্সট ডেটার পর যেটা আসছি অডিও ডেটা। অডিও ডেটাও কিন্তু একটা আনস্ট্রাকচার ডেটা, যা শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভের বা ধ্বনি সম্পর্কিত তথ্য ধারণ করে। অডিও ডেটার সংজ্ঞা কি, যে অডিও ডেটা হলো একটি সময়ের সাথে পরিবর্তিত হওয়া শব্দ বা তরঙ্গের ডিজিটাল বা অ্যানালগ রেকর্ডিং, সেটাকেই বলা হচ্ছে অডিও ডেটা। তো এখানে রেকর্ডিং ভাষাটা ইউজ করেছি কেন, কারণ আমরা এখানে যেহেতু সব ডিজিটালাইজ করতে চাইছি বা এআই এর মাধ্যমে তার প্রয়োগ করতে চাইছি, এই জন্য সব কিছু এখানে অডিও ডেটাগুলোকে রেকর্ডিং করে রাখা হচ্ছে এবং সেটা ডিজিটাল বা অ্যানালগ ফর্মে হতে পারে। তো ওয়েব ফর্ম, এই ডেটা সাধারণত তরঙ্গরূপ ওয়েব ফর্ম আকারে উপস্থাপন করা যায়, যেখানে শব্দের তীব্রতা, অ্যাম্প্লিটিউড এবং ফ্রিকোয়েন্সির সময় অনুসারে পরিবর্তিত হয়। আর ডিজিটাল রূপটা কি, কম্পিউটার বা এআই সিস্টেমে অডিও ডেটা সংরক্ষণের জন্য ক্রমাগত পরিবর্তনশীল শব্দ তরঙ্গ থেকে স্যাম্পলিং এবং কোয়ান্টাইনাইজেশন নামক প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছিন্ন ডিজিটাল ডেটা পয়েন্টে রূপান্তরিত করা হয়। অ্যাকচুয়ালি আমরা যে কথা বলি না, সেই কথাটা, এই যে ভাষাটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু অ্যানালগ ডেটা। যখন আমরা স্টোর করব বা এআই সিস্টেমে অডিও ডেটা সংরক্ষণ করব বা এআইকে নিয়ে প্রসেসিং করব, তখন কিন্তু অডিও ডেটা সেই অ্যানালগ ডেটাটাকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করতে হবে। সেই কনভার্ট করার পদ্ধতি হচ্ছে স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশান। এই পদ্ধতিটাকে বলা হয় স্যাম্পলিং অ্যান্ড কোয়ান্টাইজেশান। এমসিকিউর প্রশ্ন মনে রাখবে। স্যাম্পলিং রেট বলতে কী বোঝায়, এটি প্রতি সেকেন্ডে কতবার শব্দ তরঙ্গ পরিমাপ করা হচ্ছে তা নির্দেশ করে। স্যাম্পলিং রেট যত বেশি, অডিওর গুণমান তত ভালো হবে। এগুলো কিন্তু এমসিকিউর প্রশ্ন হতে পারে, ভালো করে মন দিয়ে এগুলো দেখবে। বিট ডেপথ কি, এটি পরিমাপ করা শব্দের তীব্রতা বা ডেটা পয়েন্টের সূক্ষ্মতা নির্দেশ করে। অডিও ডেটার ব্যবহার, অ্যাপ্লিকেশান অফ অডিও ডেটা ইন এআই। প্রথম ব্যাপার কি, স্পিচ রেকগনাইজেশান, যে এটা মানুষের কণ্ঠস্বর কিনা বা কার কণ্ঠস্বর সেটা বোঝা যাবে, সেটা হচ্ছে স্পিচ রেকগনাইজেশান। এর কিছু উদাহরণ আছে, দেখো, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভয়েস টাইপিং,
ক্যাপশানিং, এগুলো সবই তোমরা জানো। ভয়েস অ্যাসিস্ট্যান্ট তোমরা জানো, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন অ্যালেক্সা, তারপরে অ্যাপেল সিরি, এগুলো ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ভয়েস টাইপিং হচ্ছে স্মার্টফোন বা কম্পিউটারে কথা বলার মাধ্যমে লেখা। ক্যাপশানিং, ভিডিও বা মিটিংয়ের বক্তৃতাকে স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল রূপান্তরিত করা। তারপর নেক্সট অ্যাপ্লিকেশান হচ্ছে স্পিকার আইডেন্টিফিকেশান, যে কে কথা বলছে, কোন ব্যক্তির কণ্ঠস্বর এটা, সেটা কিন্তু বোঝা যায়। সেটার জন্য কেন, সেটার উদাহরণ হিসাবে কি বলা হয়েছে, সুরক্ষা ও প্রমাণীকরণ। তারপর হচ্ছে কল সেন্টার বিশ্লেষণ। নেক্সট অ্যাপ্লিকেশান হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, NLU, স্পিক রেকগনাইজেশান, ডেটাকে টেক্সটে রূপান্তর করার পর সেই NLU সেই টেক্সটের অর্থ এবং বক্তার উদ্দেশ্য এবং অনুভূতি বিশ্লেষণ করে। উদাহরণ, গ্রাহকের কথোপকথন শুনে এআই বুঝতে পারে যে গ্রাহক হতাশ না সন্তুষ্ট হয়েছে। তারপর আসছে দেখো সাউন্ড ক্লাসিফিকেশান। তো এটি মানুষ ছাড়া অন্যান্য শব্দের প্রকারভেদ উৎস শনাক্ত করে। উদাহরণ, CCTV বা নিরাপত্তা সিস্টেমে অস্বাভাবিক শব্দ, যেমন কাঁচ ভাঙার শব্দ, অ্যালার্ম বা গুলির শব্দ শনাক্ত করে। তো এগুলোকে বলা হচ্ছে সাউন্ড ক্লাসিফিকেশান। এগুলোও কিন্তু ভয়েস ডেটার একটা অ্যাপ্লিকেশান, অডিও ডেটার অ্যাপ্লিকেশান। মিউজিক জেনারেশন ও রেকগনাইজেশান, তো মিউজিক জেনারেট করতে পারে, এআই দিয়ে মিউজিক জেনারেট করা যেতে পারে। আর হচ্ছে ডিপ লার্নিং অ্যালগোরিদম, বিশেষ করে রিকিউডেন্ট নিউরাল নেটওয়ার্ক RNN এবং কনভেনশনাল নিউরাল নেটওয়ার্ক CNN পরিবর্তিত রূপ ব্যবহার করে। অডিও ডেটার প্রয়োগ এবং ব্যবহার ক্ষেত্রসমূহ, অ্যাপ্লিকেশান অ্যান্ড ইউজ কেস অফ অডিও ডেটা। অডিও ডেটা হলো অকাঠামো ডেটার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এআইকে মানুষের মতো শুনতে বুঝতে সাহায্য করে। এর প্রধান ব্যবহারগুলি দেওয়া হলো। তাহলে অডিও ডেটার কী কী ব্যবহার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্পিচ টু টেক্সট। নেক্সট আসছি, এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মধ্যে কতগুলো পার্ট দেওয়া আছে, বায়োমেট্রিক প্রমাণীকরণ, তারপরে আসছে কন্টেন্ট বিশ্লেষণ ও শ্রেণীকরণ। নেক্সট যেটা ব্যবহার করা হচ্ছে যে অনুভূতি বিশ্লেষণ, কথাবার্তার সময় মানুষের আবেগ বা অনুভূতি বোঝার জন্য কিন্তু অডিও ডেটা ব্যবহার করা হয়। আর কাস্টমার সার্ভিস, এই অনুভূতি বিশ্লেষণের একটা ব্যবহার হচ্ছে কিন্তু কাস্টমার সার্ভিস। কল সেন্টারগুলি থেকে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের হতাশা বা অসন্তোষের মাত্রা পরিমাপ করা, যাতে সেই অনুযায়ী এজেন্ট দ্রুত ব্যবস্থা নিতে পারে। এরপর আসছি ভিডিও ডেটা। তো ভিডিও ডেটাও কিন্তু একটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা, যে ডেটাটা ডেফিনেশন হিসেবে বলা হয়েছে, ভিডিও ডেটা হলো একটি সময়ের সাথে সাথে প্রদর্শিত হওয়া স্থির চিত্রের একটি দ্রুত ধারাবাহিকতা, সিকোয়েন্স অফ স্টিল ইমেজ, সেটাই কিন্তু ভিডিও ডেটা, এবং সেটাকে ফ্রেম বলা হয়। তোমরা নিশ্চয়ই জানো FPS, ফ্রেম পার সেকেন্ড। তো তোমাদের যে মোবাইলগুলো আছে তার ভিডিও কোয়ালিটি তোমরা FPS-এ জানো, অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড। এক সেকেন্ডে কতগুলো ফ্রেম চলে যাচ্ছে, ফ্লো করছে, সেটাই হচ্ছে কিন্তু ভিডিও। এখানে বলা হচ্ছে ফ্রেম রেট, এই যে যেটা আমি এক্ষুনি FPS বললাম, 24 FPS, 30 FPS, 60 FPS। সাধারণত মোবাইলগুলোতে 30 FPS থাকে, 60 FPS থাকলে সেটা খুব ভালো। এবার এর জটিলতা আছে কিছু, আর ভিডিও ডেটার কিছু ব্যবহার আছে। ভিডিও ডেটার ব্যবহার যেমন, এগুলো কিন্তু তোমাদের পরের চ্যাপ্টারে আরও ডিটেলসে থাকবে। নজরদারি এবং নিরাপত্তা, সার্ভিল্যান্স অ্যান্ড সিকিউরিটি, ভিডিও ডেটার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা হয়, যেটা এআই এখন খুব ইউজ করছে। সিসি ক্যামেরাতে যে ভিডিও ডেটাগুলো আসছে, সেটা যদি এআই দিয়ে সার্ভিল্যান্স করা হয়, এআই দিয়ে তাকে চেক করার ব্যবস্থা করা হয়, সেরকম আনওয়ান্টেড কিছু দেখলে সঙ্গে সঙ্গে এআই কিন্তু সেটাকে সিগন্যাল দেবে যে না, এখানে কিছু উল্টোপাল্টা কিছু ব্যাপার আসছে এই ভিডিওটাতে। নেক্সট আসছি যে এই যে যেমন বলছে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্তকরণ, ভিড়ের মধ্যে ঝগড়া, পড়ে যাওয়া, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তি শনাক্ত করা, এগুলো কিন্তু এআই দিয়ে শনাক্ত করা যায় ভিডিও ডেটা দিয়ে। যেমন ধরো কোনো মেট্রো স্টেশনে বা রেল স্টেশনে একজন ব্যক্তি সারাদিন ঘুরে বেড়াচ্ছে, তো সেটা কিন্তু এআই সেটাকে আইডেন্টিফাই করতে পারে। পরের পর ট্রেন চলে যাচ্ছে বা মেট্রো চলে যাচ্ছে, কিন্তু সে মেট্রোতে বা ট্রেনে উঠছে না, ও বারবার ঘুরে বেড়াচ্ছে। বা তুমি মনে করলে যে সারাদিন দুটো মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে একটা টিকিট কেটে, তো সেটাও কিন্তু এআই তোমাকে আইডেন্টিফাই করে ফেলবে। ওই যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, সেখানে একই ব্যক্তি যে সারাদিন ওই স্টেশনে কেন, দুটো স্টেশনে কেন এভাবে যাচ্ছে আসছে, মেট্রো থেকে নামছে আবার উঠছে, আবার নামছে আবার উঠছে, তো সেটাও কিন্তু অস্বাভাবিক কার্যকলাপের মধ্যে পড়ে।
তারপর মুখমণ্ডল শনাক্তকরণ, ফেস রেকগনাইজেশান, অ্যাক্সেস নিয়ন্ত্রণ। এবারে যেটা আসছি স্বচালিত যানবাহন, সেলফ ড্রাইভিং ভেহিকেল, এটা কিন্তু তোমাদের ডিটেলসে পরের চ্যাপ্টারগুলোতে আছে, সেটা আমি পরে আরও ডিটেলসে বলবো। সেলফ ড্রাইভিং ভেহিকেলসে কিন্তু ও কী করে 360 ডিগ্রি ক্যামেরার মাধ্যমে ও গাড়ির চারিদিক থেকে ভিডিও ক্যাপচার করতে থাকে এবং সেইখানে কি করে অবজেক্ট ডিটেকশান করে, দূরত্ব অনুমান করতে পারে এবং সেই মতো কিন্তু গাড়ি চালায়। এরপর আসছি স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা, হেলথ কেয়ারে এবং চিকিৎসাতে কিন্তু স্বয়ংক্রিয় ডায়াগনস্টিক, অস্ত্রোপচারের সহায়তা এগুলো করতে পারে এআই এর মাধ্যমে। খেলাধুলা এবং বিনোদনের ক্ষেত্রে ভিডিও ডেটা ব্যবহার করে পারফরম্যান্স অ্যানালাইসিস করা হয়। যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো ক্রিকেট খেলা যখন তোমরা বা ফুটবল খেলা যখন তোমরা টিভিতে দেখো, তখন তোমরা কিন্তু দেখতে পাবে ওখানে পারফরম্যান্স অ্যানালাইসিসটা দেখায়। তাই খেলাধুলার পারফরম্যান্স বিশ্লেষণ করা হয় এবং সেখান থেকে ধরো একটা ব্যাটসম্যান কীভাবে ব্যাটিং করে সেটা বোলারকে শেখাতে হবে, তখন তার ওই ভিডিওগুলোকে নিয়ে তার পারফরম্যান্স অ্যানালাইসিস করা হয় এবং তাকে বলটা কিভাবে করলে ওই ব্যাটসম্যানকে আউট করা হবে সেটা নিয়ে কিন্তু বোলারকে শেখানো হয়। তো এগুলো নিশ্চয়ই তোমরা ছোটো থেকে দেখছো, এগুলো তোমরা জানোই এবং এগুলো ডিটেলসেই হবে। শুধু এনএলপি আছে এবং এই সম্পর্কেই তোমাদেরকে জানানো হবে পুরো চ্যাপ্টারটা এভাবেই। এবারে অ্যাপ্লিকেশান অফ আনস্ট্রাকচার্ড ডেটা, যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কম্পিউটার ভিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্পিচ রেকগনাইজেশনের ব্যবহার করা হয়, সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সেমি স্ট্রাকচার ডেটা কি সেটাই এখন বলবো, যেটা স্ট্রাকচার ডেটা আনস্ট্রাকচার ডেটা বললাম, এবার আসছি সেমি স্ট্রাকচার ডেটা। সেমি স্ট্রাকচার ডেটা হলো যে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার ডেটার মাঝামাঝি একটি রূপ। এটি কোনো নির্দিষ্ট রিলেশনাল ডেটাবেস স্কিমা না থাকলেও এতে কিছু ট্যাগ বা অন্যান্য মার্কিং থাকে যা ডেটাকে শ্রেণীবদ্ধ করে। এখানে আরডিবিএমএস নেই, যেখানে স্কিমা নেই, মানে নির্দিষ্ট স্ট্রাকচার নেই, কিন্তু কি আছে, আছে কিছু ট্যাগ বা মার্কিং উপাদান, সেখান থেকে কিন্তু যেটাগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করা হয়। তো এইখানে যার উদাহরণ আছে যেমন এক্সএমএল, এই এক্সএমএল ফাইল কিন্তু এটা হচ্ছে সেমি স্ট্রাকচার। তারপর হচ্ছে জনসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ফাইল, সেটা কিন্তু সেমি স্ট্রাকচার ডেটা। আর অ্যাপ্লিকেশান অফ সেমি স্ট্রাকচার ডেটা, ওয়েব এবং এপিআই ডেটা আদান প্রদান। ওয়েব অ্যাপ্লিকেশানগুলোতে কিন্তু এক্সএমএল জনসন ফরম্যাট ব্যবহার করা হয়। আর তারপরে আসছে NoSQL ডেটাবেস, বড় আকারের এবং দ্রুত পরিবর্তনশীল ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, যা প্রচলিত টেবিল ফরম্যাটে সংরক্ষণ করা কঠিন হয়। আর মেটা ডেটার ব্যবস্থাপনা। এরপর আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। আমি এই মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে তোমাদের পরে আসবো। তোমাদের মেন অ্যাট্রাকশান যেটা, যে মাল্টিপল চয়েস কোশ্চেন, আজকে আমি থিওরি বললাম, নেক্সট ক্লাসে চ্যাপ্টার 1-এর মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কমেন্ট করে তোমাদের মতামত জানাও। থ্যাংক ইউ।